ককরোচ জিহাদ পার্টি, এই নামেই আমি ওদেরকে ডাকি। তাদের যে জিহাদি আঁকা, তাদের নির্দেশে তারা ভারতের বুকে কিছুদিন ধরে তাণ্ডব চালালো। এনইটি, আমরা বারবার করেই বলছি, এনইটিটা ছিল শিখণ্ডীর ঢাল, যেটাকে ব্যবহার করে তারা একটা আনরেস্ট তৈরি করলো। কিছুটা সাকসেস পেয়েছে, কিন্তু তারা যেটা চেয়েছিল যে পুলিশের ওপরে হামলা করে যে পুলিশ গুলি চালাবে, একটা মৃতদেহ, সেই মৃতদেহ নিয়ে নেপাল বাংলাদেশের মতন তাণ্ডব করবে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, প্রধানমন্ত্রী বাসভবনে হামলা হয়ে যাবে, মানে ঠিক যেটা আমরা নেপাল বা বাংলাদেশে দেখেছি সেরকম তারা একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিল, হলো না। এখন কিন্তু তারপরে তারা, মানে ওই যে বলে বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়, এখন তারা দ্বিতীয় দাবি হচ্ছে যারা যারা তোড়ফোড় করেছে, ভাঙচুর করেছে, হিন্দু বিদ্বেষী স্লোগান দিয়েছে, চরমতমভাবে সনাতনী ধর্মকে, দেশকে অবমাননা করেছে, সোলজারদের গালাগালি দিয়েছে, পুলিশকে মারধর করেছে, তাদের কারোর বিরুদ্ধে কোনো পুলিশি অ্যাকশন নেওয়া যাবে না। এবং অদ্ভুতভাবে দেখছি আমাদের সুপ্রিম কোর্ট, নেপোটিজমে দ্বারা চালিত সুপ্রিম কোর্ট, তারাও তাতে অ্যাগ্রি করলো। এবং আমরা অদ্ভুতভাবে দেখলাম যে এখানে তৌহিদি জনতার শেখ সালমান, যে কিনা কিছুদিন আগে বলেছিল যে বিজেপি না থাকলে মুসলমান কি জিনিস বুঝিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি, ক্রমাগত বলে যাচ্ছে। আজকে বুঝি না তৌহিদি শেখ সালমানের এনইটির ফুল ফর্মটা জানে কিনা আমার সন্দেহ আছে, যে আফরোজ ধরা পড়েছিল, এরা এনইটি ফুল ফর্ম জানে কিনা সন্দেহ আছে। এদেরকে যদি মানে একটা কোনো নোটিশ, রিপোর্ট, মানে কোনো কিছু লিখতে বলা হয়, সেটুকুও লেখার এদের পেটে লাথি মারলে এদের বেরোবে না। কিন্তু এরা সব ছাত্র আন্দোলনে যুক্ত, তো তারা তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকেও নেপোটিজমের নেপোটিজমের দ্বারা চালিত সুপ্রিম কোর্টের জন্যে তাদেরকেও ছাড়তে হয়েছে। তো একটা উইন উইন সিচুয়েশন। এবং এখানে আমরা দেখেছি যে এই বামপন্থীরা, শ্রীলেখা মিত্র তো দেখলেনি কি করলো, প্রধানমন্ত্রী অন্ডকোষ চেপে ছবি, 100টার উপরে এফআইআর, এখনো পর্যন্ত শ্রীলেখা মিত্র গ্রেপ্তার হয়নি। যদিও আগে থেকে বলে করে দিই, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গে নেই। আবার এটা নিয়ে সমালোচনা করলে আপনাদের রাগ হয়ে যাবে, সেটাও সমস্যা। যাই হোক, উনি শ্রীলেখা মিত্র গ্রেপ্তার হয়নি এবং আগামীতে হবে বলে মনে হয় না। বিকাশ রঞ্জন তো বলেই দিয়েছে যে এরকম কার্টুন বানানোই যেতে পারে। তো যাই হোক, তার পাল্টা হিসেবে জ্যোতি বোসের মেরা পেয়ার শালিমার, বিমানের মনীষা, লেনিনের ফাটা নিরোধে প্যারিসের নিষিদ্ধ গলিতে ঢুকে প্রস্টিটিউটদের সাথে ইন্টু বিন্টু করে উপরে চলে যাওয়া, ডেমুথকে মার্কস কাপুর ধর্ষণ করা, 80 বছরের মাও দাদু 23 বছরের মাদাম চিয়াংয়ের সাথে ছোটি সি লাভ স্টোরি, তো এগুলো নিয়েও পোস্টার বেরোবে। কিন্তু আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে অভিজিৎ দীপকে, সে আবার আমেরিকাতে ফিরে গেছে। তার তো কাজ হয়ে গেছে, যাদের দ্বারা তাকে আনা হয়েছিল তাদের সব বলবো ডিটেলসে, যাদের দ্বারা আনা হয়েছিল তার কাজ হয়ে গেছে। এখন সে এখানে থাকবে না, কারণ এখন তার কাছে কাকে যদি প্রশ্ন করা হয় ঝাড়খণ্ডের দুর্নীতি, তারপরে ইয়েতে আমাদের কেরলে যেটা হচ্ছে সেটা নিয়ে, তারপরে কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকে যে হয়েছে পেপার লিকের ব্যাপার, তো সেগুলো নিয়ে এখন তার পক্ষে সমস্যা হয়ে যাবে। সেই জন্য সে পালিয়ে গেছে আমেরিকা, পালিয়ে গেছে মানে চলে গেছে তার মামার বাড়িতে। এবং হট করে দেখলাম যে সৌরভ দাসের এগেনস্টে এই অভিজিৎ দীপকের বিরুদ্ধে এক ব্যক্তি আরটিআই ফাইল করেছে, যে অভিজিৎ দীপকের বাবা একজন সরকারি কর্মচারী, 60-70 হাজার টাকা মাইনে পেয়ে সে কী করে আমেরিকার মতন জায়গায় এরকম বিলাস। সত্যি আমেরিকাতে আমি তো জানি আমেরিকার পড়াশোনা হাই স্কুলের পরে, হাই স্কুল অবধি যে কেউ পড়াশোনা করে, হাই স্কুলের পরে যে পড়াশোনা অত্যন্ত ব্যয়বহুল, খরচা সাপেক্ষ পড়াশোনা। এবং সেই পড়াশোনা করতে গেলে স্কলারশিপ পেতে হবে। মানে আমি একদিক দিয়ে এটাকে সাপোর্ট করি, কারণ পড়াশোনাটা আমি মনে করি বিশেষ করে জেনারেল লাইনের যে পড়াশোনাগুলি, সেগুলো একমাত্র তাদেরই করা উচিত যারা সেই লেভেলের মেধা আছে। এবং সেই জন্য আমি মনে করি আমেরিকার এই সিস্টেমটা ভালো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো অভিজিৎ দীপকে কি করে
এত তার বাবা এত খরচ করে তাকে কি করে পড়াচ্ছে ওখানে, এইভাবে থাকছে, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। তো এবারে দ্বিতীয় কথা হচ্ছে সৌরভ দাস, যে তো আবার মানে ভারতীয় কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেছে, নেপালের সাথে যার বংশের যোগসূত্র ইত্যাদি ইত্যাদি। সেই সৌরভ দাস গ্রেটার নয়ডাতে একটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, মানে মাসে মানে অথচ সে মানে সেই অর্থে কোনো চাকরিতে আমি জানি না যে মানে গ্রেটার নয়ডাতে থেকে যে লাইফস্টাইল সে লিড করছে, সে তো না কোনো ফিল্ম স্টার না কোনো মডেলিংয়ের সাথে যুক্ত, মডেলরা অবশ্যই এরকম লাইফ মানে ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারে না। সে কোনো মানে মাফিয়া ডন নয়, সে ড্রাগস পাচারকারীও নয়। তাহলে জানি না কোন চাকরির বলে সে এত বিলাসবহুল জায়গা এরকম করে থাকছে, সেটা নিয়েও নাকি ইডি নাকি করবে। যদিও শোনা যাচ্ছে সে নাকি জর্জ সোরাসের কোনো একটা ম্যাগাজিন বা কোনো কিছুর সে নাকি সেখানে নাকি কাজ করে। তো যাই হোক, সেখানে কাজ করেও এত টাকা দিয়ে ওরকম বিলাসবহুল ফ্ল্যাটে থাকা, মানে সেটা নিয়ে ইডি নাকি করবে। তো এগুলো নিয়ে এখন আমরা যারা জাতীয়তাবাদী তারা আমরা বলছি যে অভিজিৎ দীপকে এইবারে অভিজিৎ দীপকে কেস খাবে, এবারে সৌরভ দাস কেস খাবে ইত্যাদি ইত্যাদি। আমি বলে দিচ্ছি কিচ্ছু কেস খাবে না, প্ল্যান সব সেট করা। আপনাদের ভালো লাগবে না, কারণ আপনাদের বারবারই বলে এসছি, আপনাদের পছন্দের কিছু ইউটিউবার আপনাদেরকে শোনায় অনেক কিছু, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের ইউটিউব চ্যানেলেতে প্রতিদিনই গ্রেপ্তার হয়ে যাচ্ছে, ফাইল নিয়ে ওইভাবে পালিয়ে গেল। সুপ্রিম কোর্ট জানে যে এর বিরুদ্ধে একটাই শাস্তি মমতার গ্রেপ্তারি, সেই জন্য ঝুলিয়ে যাচ্ছে। অভিষেক রোজই গ্রেপ্তার হচ্ছে, মমতা গ্রেপ্তার হচ্ছে, রোজই এরা গ্রেপ্তার হচ্ছে, মানে সেই ইউটিউব চ্যানেলেদের মানে চ্যানেল মানে আপনাদেরকে খুশি করার জন্য, তাদের রুজি রুটির জন্য তারা এটা বলে যাচ্ছে, কিন্তু আমরা সেটা তো করি না। তো আপনাদের ভালো লাগবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। অভিজিৎ দীপকে বলুন বা সৌরভ দাস বলুন, তাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, হয়তো ইডি ডাকবে, সৌরভ দাসকে হয়তো প্রশ্ন করবে, এই করবে, সৌরভ দাস এই প্রশ্নে করবে। কারণ দেখুন, যারা এইভাবে সুপ্রিম কোর্ট দুদিন আগে প্রশ্ন করলো যে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের পরে 5 তারা হোটেলে আমরা দেখেছি বিলাসবহুল ওরকম হোটেলেতে সৌরভ অ্যান্ড কোম্পানি তারা উদ্দাম মানে পার্টি করছে, সেই খরচ কে যোগাচ্ছে? তো সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে, তো এবারে হয়তো ইডি কাছে যাবে, সৌরভ দাস যাবে। হ্যাঁ, অভিজিৎ দীপকে বিরুদ্ধে যে আরটিআই হয়েছে সেই আরটিআই এরও রিপোর্ট চলে আসবে। এবং একটা কথাই কিন্তু এটাও কিন্তু ঘটনা যে অভিজিৎ দীপকে যে বলেছে যে আমি যে স্কলারশিপ পাই, একদিক দিয়ে কিন্তু এটা ফ্যাক্ট যে স্কলারশিপের ব্যাপারটা, আমি যখন নিজে গ্র্যাজুয়েশন করছিলাম এই স্কলারশিপের ব্যাপার নিয়ে আমিও প্রোগ্রামের জন্য গেছিলাম। তো হ্যাঁ, স্কলারশিপ যদি পাওয়া যায় তাহলে কিন্তু মানে 50% যে টাকাটা সেটা কিন্তু বেয়ার করা সম্ভব। আর অভিজিৎ দীপকের বাবা মানে যেরকম চাকরি করে, কিন্তু এগুলো কোনো ফ্যাক্টর না। অভিজিৎ দীপকে কেন আমি বলছি অভিজিৎ দীপকে কিচ্ছু হবে না, সৌরভ দাসের কিচ্ছু হবে না, কারণ আমরা বহু আগে থেকে কিছু কথা এমন বলে আসছি যেগুলোকে নিয়ে মানুষ খুব একটা ভাবনা চিন্তা করার সময় নেই। আর কিছু একটু হলেই বলবে যে ভিডিওটা দীর্ঘায়িত করবেন না, অথচ তাদের কিন্তু জয়পুর ডায়ালগস না জয়পুর টক্স বা ইত্যাদি ইত্যাদি তাদের যে প্রিয় ইউটিউবারদের 50 মিনিটের ভিডিও শুনতে তাদের কোনো অসুবিধা হয় না। আমরা দীর্ঘায়িত করলে তাদের সমস্যা, তো বলি যাদের সমস্যা হচ্ছে দেখবেন না। ব্যাপার হচ্ছে আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে ভারতে যখনই কেউ ভারত দেশকে প্রকৃত উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা ভারতের যারা মানে সত্যিকারের যারা বলবো যে বুদ্ধিমান, সত্যিকারের মেরিটোরিয়াস, এদের অধিকাংশই বাইরে পড়াশোনা করতে যায় বা রিসার্চ করতে যাচ্ছে, যা কিছু হচ্ছে। তো সেই সময় এদেরকে টার্গেট করে, যাদেরকে আপনারা এখন ডিপ স্টেট, মানে এখন তো বলছি ডিপ স্টেট তো মানে মানে কি বলবো, ওই 5 বছরের বাচ্চা ছেলেও ডিপ স্টেট জেনে গেছে, কিন্তু ডিপ স্টেটের ফাংশনটা কি? ডিপ স্টেট বেসিক্যালি হচ্ছে এরকম একটি ইলিউমিনাটি একটা আছে, সেখানে ইউরোপের কিছু রাজ পরিবারের দ্বারা পুরো জিনিসটাই পরিচালিত হচ্ছে, তারা পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করছে। এই যে আপনারা দেখছেন এখন পৃথিবীতে একটি বিশেষ মতবাদ, সেই মতবাদ সারা পৃথিবীতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, স্পেনেতেও তারা ঢুকে যাচ্ছে, এখানে ঢুকে যাচ্ছে, সেখানে ঢুকে যাচ্ছে। এটাও কিন্তু এই মতবাদটাও কিন্তু তৈরি
সেই ওই যে ইলিউমিনাটি যে গ্রুপ, তাদের দ্বারা তৈরি কিন্তু এই মতবাদটি। এবং যেদিনকে এই ইলিউমিনাটি গ্রুপের পারপাস সলভ হয়ে যাবে, সেদিনকে দেখবেন এই মতবাদের আর কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, দরকার নেই তাদের। এটা একটা মানে পারপাসের জন্য তৈরি, যখন এই পারপাসটা সার্ভ হয়ে যাবে তখন এই মতবাদটাও হয়ে যাবে, অ্যাবলিশ হয়ে যাবে। তো এই ইলিউমিনাটি আন্ডারই কাজ করে কারা? এই ডিপ স্টেটের মধ্যে ধরুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক, আপনার টাটা বিড়লার মালিক কি আমরা এগুলো নিয়ে জানি, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ভারতকে 300 বছর শোষণ করেছে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক রথচাইল্ড ফ্যামিলি, যে ফ্যামিলির বারবার করে বলিতে আবার জামাই হচ্ছে আমাদের অমর্ত্য সেন। তো ওই জন্যই দেখছেন যে অমর্ত্য সেন ক্রমাগত ভারতের বিরুদ্ধে, হিন্দুত্বের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। গোল্ডস্মিথ ফ্যামিলি, যে ফ্যামিলির মেয়ে হচ্ছে জেমাইমা, যে জেমাইমার সাথে বিয়ে হয়েছিল ইমরান খান, যার পুরস্কার স্বরূপ ইমরান খান একটা সময় পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিল। জর্জ সোরাসের নাম তো আপনারা মোটামুটি জানেন, তিনি কিন্তু ইহুদি, একজন হাঙ্গেরিয়ান জিউ। জিউ মানেই যে আপনারা ভাবছেন যে মিত্র, এরকম কিন্তু নয়। কারণ আমরা যে সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সে উত্তর পূর্ব ভারতে মোসাদকে পাওয়া যাচ্ছে, এবং তারা মোসাদ, তারাও কিন্তু যেরকম করে আমরা বলছি যে খ্রিশ্চান স্টেটের জন্য ধোয়া দেওয়া হচ্ছে, ইসলামিক স্টেট করার ধোয়া তোলা হচ্ছে, সেরকম কিন্তু জিউইশ স্টেট, এটারও কিন্তু একটা ধোয়া তোলা হচ্ছে। সেই জন্যে নর্থ ইস্টে কিন্তু মোসাদকে পর্যন্ত পাওয়া যাচ্ছে, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তো ইহুদি মানেই যে ভালো, ভারতের মিত্র, এরকম ভাবার কোনো জায়গা নেই। তো জর্জ সোরস আছে, এছাড়া আছে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যাদের ব্রোকার হিসেবে, দালাল হিসেবে কাজ করে হচ্ছে কারা? এই মহিন্দ্রা, টাটা, এদের মতন। কারণ দেখবেন, ওই জন্যই দেখবেন মহিন্দ্রার কোম্পানিতে দেখবেন হট করে দেখলেন মাঝখানে কি হলো, সেই একটি মুসলিম HR মেয়ে জোর করে হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলছে, আরও অনেক ব্যাপার হলো। টাটা কোম্পানি, যে জামশেদজি টাটার কথা আমি বলছি, কিন্তু এখন যে টাটা কোম্পানি, ক্রমাগত দেখবেন তাদের অ্যাডের মধ্যে দিয়ে লাভ জিহাদকে প্রমোট করার চেষ্টা। তো এই যে মহিন্দ্রা বলুন, টাটা বলুন, আমি এদের থেকে আলাদা হচ্ছে আমাদের আম্বানি বা আদানি। সেই জন্য দেখবেন বামপন্থীরা কিন্তু সবসময় আম্বানি বা আদানির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান দিচ্ছে, কিন্তু টাটার কালো হাত ভেঙে দাও, মহিন্দ্রার কালো হাত ভেঙে দাও, বা বিড়লার কালো হাত ভেঙে দাও, এটা কিন্তু তারা বলছে না। কারণ কি, এই টাটা বলুন, মহিন্দ্রা বলুন, এরা কিন্তু ওই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যাদের একদম পোস্টার গার্ল হচ্ছে রিহানা, যে কিনা কৃষক বিপ্লবের সময় বিশাল লাফালাফি করেছিল। তো সেই তাদেরই ব্রোকার হিসেবে কাজ করে এই আম্বানি, এই মহিন্দ্রা, টাটা গ্রুপ ইত্যাদিরা। এগুলো বলার পিছনে কারণ হচ্ছে, যেটা বলছিলাম প্রথমেই, যে দেখবেন অদ্ভুতভাবে দেখবেন ভারতের এই দেশের যারা যখনই উন্নতির জন্য কাজ করেছে, অদ্ভুতভাবে হয় তারা মারা গেছে, নয়তো গায়েব হয়ে গেছে। আমি যদি শুরু করি সম্রাট অশোককে দিয়ে, অত বড় মৌর্য সাম্রাজ্য, অশোকের হট করে কলিঙ্গ যুদ্ধে দেখে তার একেবারে মানে এতটাই গেলেন, অথচ এর আগে অশোক হাজারো হাজারো করেছেন, অনেক রক্ত দেখেছেন। কলিঙ্গ দেখেই হঠাৎ করে তার মধ্যে একেবারে সেই বিরাট পরিবর্তন এসে গেল, তিনি বৌদ্ধ ধর্ম, উইথ অল ডিউ রেসপেক্ট টু, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ফেললেন। তার 2 ছেলে মেয়ে মহেন্দ্র এবং সঙ্গমিত্রা সেই শ্রীলঙ্কা অবধি প্রচার করলো, কিন্তু অশোকের মৃত্যুর কত 30 না 40 বছরের মধ্যে মৌর্য সাম্রাজ্য পতন। এবারে বলছি, আজকে ভেবে নিন যদি মৌর্য সাম্রাজ্যের পতন না করতো, অশোক যদি তার পুরো সেই যেভাবে সারা ভারতকে ইউনিফাই করব সেইটা নিয়ে যদি এগোতো, তার ছেলে মহেন্দ্র, সঙ্ঘমিত্রা, তারাও যদি এই বুদ্ধাং শরণাং গচ্ছামি না করে তারা যদি মনে করতো, কারণ কি জানেন তো, দিনের শেষে আপনি কোনো জিহাদির সামনে বুদ্ধাং শরণাং গচ্ছামি করলেও একটাই তার উত্তর হবে, সর তন সে জুদা। আমরা তো দেখেছি আফগানিস্তানে যে বুদ্ধ মন্দিরগুলো, সেগুলোর সাথে কি হয়েছে আমরা তো দেখেছি। দিনের শেষে একটাই জিনিস যেতে, সেটা হচ্ছে সর তন সে জুদা। তো অশোক হঠাৎ করেই এরকম কেন হয়ে গেল, এটা একটা অদ্ভুত ব্যাপার। চলে আসছি বর্তমান সময়, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ পুরো সনাতন ধর্মকে সারা পৃথিবীতে এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে
বিদেশি সাদা চামড়ার মানুষেরা তার দ্বারা প্রচণ্ড রকম উদ্বুদ্ধ হয়ে গেছিলেন। সিস্টার ভগিনী নিবেদিতার কথা আমি যাচ্ছি না সেখানে, জানেনি, নিবেদিত প্রাণ নিবেদিতা। তো এরপরে হঠাৎ করে স্বামী বিবেকানন্দ দুম করে 32 বছর বয়সে, খুব 38 বছর, মানে 30-এর হঠাৎ করে খুবই কম বয়সে তিনি মারা গেলেন। এবার বলা হয় যে স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন অভেদানন্দকে, আমি তো আর 1 বছর বাঁচবো, 2 বছর বাঁচবো। তো এবারে আমিও যদি আজকে হট করে ক্যামেরাতে বলি যে আমি তো, আমার তো আর 1 বছর আয়ু আছে, ধরুন ইনসিডেন্টালি আমি 1 বছর পর মরে গেলাম, তো আমি কি স্বামী বিবেকানন্দ হয়ে গেলাম? তো হঠাৎ করে আন্ডার মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সে স্বামী বিবেকানন্দ মারা গেলেন। যে মানুষটি যদি বেঁচে থাকতেন, না জানি সনাতন ধর্ম পৃথিবীর কোন কত কত জায়গায় ছড়িয়ে। এবং সব থেকে বড় কথা হচ্ছে স্বামী বিবেকানন্দকে ধর্মের অ্যাঙ্গেল থেকে দেখার থেকে বড় কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ হচ্ছে মানে স্বামী বিবেকানন্দ হচ্ছে সমস্ত বিপ্লবীদের অনুপ্রেরণা। সুভাষ বোস এর ঘর থেকে সব ছবি সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু স্বামীজির ছবি তখন সুভাষ বোস বলেছিলেন যে তোমার থেকে বড় বিপ্লবীকে। তো স্বামীজির মন্ত্রে দীক্ষিত হয়ে তো সমস্ত বিপ্লবী, সুভাষ বোস থেকে শুরু করে ক্ষুদিরাম, ভগৎ সিং, চন্দ্রশেখর, মাস্টারদা সূর্য সেন, সবাই। তো এরকম একজন বিপ্লবী হঠাৎ করে আন্ডার মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সেস মারা গেলেন। এরপরে যদি বলি, মানে এটা আমি বলছি তাদের কথা যারা ডিপ স্টেট, যারা ওই ইলিউমিনাটি রাজপরিবারগুলির সাথে কম্প্রোমাইজের জায়গায় যাবে না, তাদের সাথে কিন্তু এই পরিণতিগুলি ঘটেছে। এরপরে আমি যদি চলে আসি হোমি ভাবা, তিনিও কম্প্রোমাইজের জায়গায় যাননি, এবং ওই তথাকথিত গান্ধী পরিবার যেটা আমরা দেখেছি, সেই গান্ধী পরিবারের বশ্যতা তিনি স্বীকার করবেন না ঠিক করে নিয়েছিলেন। অদ্ভুতভাবে অ্যালপসের ওখানে তার প্লেনটি লো অল্টিটিউডে চলে গেল এবং তিনি প্লেন ক্র্যাশ করে মারা গেলেন। আজকে হোমি ভাবা যদি বেঁচে থাকতো, না জানি ভারত এই অ্যাটমিক এতে আরো কত উন্নত জায়গায় সেই সময় চলে যেতে পারত। এরপরে যদি আসি আমাদের দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, অদ্ভুতভাবে ভারত পাকিস্তান যুদ্ধের পরে যখন তাশখান্ডে গেলেন, অদ্ভুতভাবে তিনিও মারা গেলেন। যে মানুষটির সম্বন্ধে আজ পর্যন্ত কেউ একটি খারাপ কথা বলতে পারেনি, লাল বাহাদুর শাস্ত্রী প্রকৃত অর্থে একজন জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী, সেই লাল বাহাদুর শাস্ত্রী হঠাৎ করে মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সেসে মারা গেলেন। এরপরে যদি চলে আসি শ্যামাপ্রসাদের যদি সময় পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী আন্দোলন বলুন, সনাতন আন্দোলন বলুন, একটা অন্য মাত্রা পেয়েছে এবং তার এই পপুলারিটির কাছে কর্নার হয়ে গেছিল এই ডিপ স্টেটের এজেন্টসরা, যেমন জ্যোতি বোস থেকে শুরু করে যত কংগ্রেসি, যত ডিপ স্টেটের এজেন্ট। সেই সময় হঠাৎ করে শ্যামাপ্রসাদ কাশ্মীরে গেলেন, কাশ্মীরে গিয়ে তিনি মারা গেলেন, এবং তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গে একটা হিন্দুত্বের আন্দোলনের বিশাল ভ্যাকুয়াম তৈরি হলো। আমি এগুলো বলছি কারণ এর সাথে অভিজিৎ দীপকে সৌরভ দাসের সম্পর্কটা কি, আমি এটার পরে আসবো। অদ্ভুতভাবে আন্ডার মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সে শ্যামাপ্রসাদ মারা গেলেন, খুন করা হয়েছে, অনেক কিছুই বলা হয়। তো সেই সময় তারপরে একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হলো। ভাবুন আজকে যদি শ্যামাপ্রসাদের যেদিনকে মানে শ্যামাপ্রসাদের মৃত্যুর মানে এতে যে ছিল, সেই দিনকে অত বড় মিছিল পশ্চিমবঙ্গের বুকে খুব কমই দেখা গেছে। এবং শ্যামাপ্রসাদের শ্রাদ্ধের দিনকে এই বামপন্থীরা, ভাববেন না যে এটা বামপন্থীরা করেছে, ওই ডিপ স্টেট তাদেরই প্ল্যান। 1 পয়সা না 2 পয়সা ট্রামের ভাড়া বেড়েছে বলে 5টা না 6টা ট্রাম জ্বালিয়ে দেওয়া হলো, সেখান থেকে এই আন্দোলনটাকে বামপন্থীরা ক্যাপচার করে নিল। তারপরে তো এইখানে অনুপ্রবেশ, ভূমি সংস্কারের ঢপ দিয়ে এখানে জিহাদিদেরকে ঢোকানো সিস্টেমেটিক্যালি চলে গেছে। কিন্তু ভাবুন আজকে শ্যামাপ্রসাদ থাকলে কিন্তু এই জায়গায় যেত না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং ফ্রম অশোক, যারাই ভারতের উন্নয়ন, তপন ঘোষ মিস্টিরিয়াস সার্কামস্ট্যান্সে করোনা হয় তিনি মরে গেলেন। আর যদি আজকে বললাম তো, আজকে হিন্দুত্বের আন্দোলনের কোমর ভেঙে গেছে তপন ঘোষের মৃত্যুর পরে। তো স্টার্টিং ফ্রম সম্রাট অশোক টু আজকের তপন ঘোষ, সবাই কিন্তু এই ডিপ স্টেটের কাছে মাথা নোয়ায়নি বলে তাদেরকে মরতে হয়েছে অদ্ভুতভাবে, রহস্যজনকভাবে। এইবারে
যারা এই যে গর্গ চট্টোপাধ্যায়, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, গর্গ চট্টোপাধ্যায়ের যা শিক্ষাগত যোগ্যতা বা আপনি তার ধারে কাছে যাই না, সে কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কিন্তু মুখ দেখে কেউ চাকরি পায় না। কিন্তু এইবারে ব্যাপারটা কি, ভারত থেকে প্রতি বছর হাজারে হাজারে সত্যিকারের ট্যালেন্টেড ছেলে মেয়ে, মানে সুপার ট্যালেন্টেড ছেলে মেয়ে, তারা বিদেশে চলে যাচ্ছে। এবং দেখবেন যেমন ইউরোপ থেকে স্পটাররা যায় হচ্ছে সাউথ আমেরিকাতে, সাউথ আমেরিকা থেকে গিয়ে ভালো ভালো যারা ফুটবল খেলে, সে মেসি বলুন, মারাদোনা বলুন, ফ্রান্সিস কোলি বলুন, জানি না আপনারা ফ্রান্সিস কোলিকে চেনেন কিনা, তো এরকম সব বড় বড় প্লেয়ারদেরকে স্পট করা হয়েছে, তারপরে তাদের ইউরোপে আনা হয়েছে, তাদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদের মানে জুনিয়র যে ক্লাবগুলোতে সেই যে ডেভেলপমেন্ট সিস্টেম, সেখান থেকে, তার সব থেকে বড় উদাহরণ তো লিওনেল মেসি। তো এরকমই ভারত থেকে যে ব্রিলিয়ান্ট মাথারা তারা বিদেশে যাচ্ছে, তাদেরকে স্পট করে কারা, এই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই রথচাইল্ড ফ্যামিলি, এই জর্জ সোরাস, এই গোল্ডস্মিথ ফ্যামিলি, এরা স্পট করে। অভিজিৎ দীপকে ব্রিলিয়ান্ট না বললেও নো ডাউট শিক্ষিত ছেলে, একটা রেবেল একটা মেন্টালিটি। সৌরভ দাস ব্রিলিয়ান্ট না হলেও মানে এরা কি, এরা একটা ক্যারিজমা আছে, এরা কিন্তু মানুষের সাথে কানেক্ট করতে পারে। একই কথা কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধীর ক্ষেত্রেও বলা যেতে পারে, এরা মানুষের সাথে কানেক্ট করতে পারে। তো গর্গ চট্টোপাধ্যায় বলুন, মহুয়া মৈত্র বলুন, মহুয়া মৈত্র ইজ নো ডাউট ট্যালেন্টেড, হ্যাঁ, তো অভিজিৎ দীপকে বলুন, সৌরভ দাস বলুন, এদেরকে এই যে বললাম ডিপ স্টেটের এরা ওই ইলিউমিনাটির ওই ইয়েগুলির দ্বারা, রাজ পরিবারের দ্বারা এদেরকে দূত হিসেবে পাঠানো হয় এবং অফার দেওয়া হয় যে আমাদের হয়ে কাজ করবে, ওই খাতায় কলমে দেখাবো তোমরা আমাদের এখানে এই কর্মচারী বা ওখানে, কিন্তু এই যে তোমরা এই যে ভাবুন না আজকে এই যে এদের যে আন্দোলনের টাকাটা কোথা থেকে আসছে, অদ্ভুতভাবে জানি না কিসের চাপে বিজেপির থেকে সরকার থেকে বলে দেওয়া হলো যে না, এই এদের আন্দোলনে কোনো রকমের মানে অসৎ উপায়ে টাকা আসেনি। কিন্তু আমি ধরে নিচ্ছি অসৎ উপায়ে টাকা না আসলেও এই যে এত বড় আন্দোলন এই কদিন ধরে হলো, খাওয়ার এলাহি ব্যাপার, এত কিছু মানে এলাহি ভাবে কোথা থেকে টাকাটা আসছে, কারা ফান্ড করছে। আমরা এখানে একটা আমাদের জাতির কথা একটা কালী পুজো করতে আমাদের নাভিশ্বাস উঠে যায়, তো সেখানে এত বড় একটা কার্যক্রম, একটা মানুষ হট করে আমেরিকা থেকে চলে এলো, তাকে ডিটেন করা হলো না, কিচ্ছু করা হলো না, তার ডাকে হাজারে হাজারে লোক জড়ো হয়ে গেল, এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে সেখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা কারা স্পন্সর করছে। মানে কালো টাকা বলা যাবে না, এখানে কি ওই যে মানি লন্ডারিং এর মাধ্যমে এই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এখানে একটা বিরাট রোল প্লে করে। তারা এই সমস্ত এই ডিপ স্টেটের যে বা এই যে ইউরোপিয়ান যে রাজ পরিবারগুলো, তাদের এই মানি লন্ডারিং এর টাকাগুলোই এই সমস্ত কাজে তারা ফান্ডিং করে, সেইখান থেকে তারা এই আন্দোলনগুলো করছে। এবং তারা অলরেডি বাংলাদেশ, নেপাল, সেই সব জায়গায় তাদের পুতুল সরকার বসিয়ে দিয়েছে। আপনার ডোনাল্ড ট্রাম্পকে গালাগালি দেন, ডোনাল্ড ট্রাম্পের কি অকাত? ডোনাল্ড ট্রাম্পের এই ডিপ স্টেটের বাড়ির বাথরুম পরিষ্কার করারও অকাত নেই। ডোনাল্ড ট্রাম্প একজন বিরাট বড় ব্যবসায়ী হতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই অ্যাঙ্গেলে দেখতে গেলে এদের বাড়ির বাথরুম পরিষ্কার করার কোনো ক্ষমতা নেই। বেসিক্যালি হোয়াইট হাউস কি? হোয়াইট হাউস হচ্ছে এমন একটি বাড়ি যেটা কর্পোরেট ক্রিমিনালদের দ্বারা চালিত হয়। If you can hear me, Donald Trump, if you can hear me, America, your White House is nothing but it is a building that is actually run and managed by corporate criminals. In White House, the President of America does not live. In White House, it is run and managed and controlled by the corporate criminals. তো ওই জন্য আজকে অভিজিৎ দীপকে তার পিছনে এই যে আরটিআই, আমি বললাম আরটিআই হবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ কি? যেখানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এদের বাড়ির ভৃত্য, এখানে যতই খারাপ লাগুক শুনতে, কি নরেন্দ্র মোদী, কে অমিত শাহ বা কে ভারত,
কি সাধ্য আছে আমাদের যে অভিজিৎ দীপকে, যে এত কিছু করে বেরিয়ে গেল, আমি সব ছেড়ে দিচ্ছি, যে এইভাবে যে ক্রমাগত অভিজিৎ দীপকের আন্দোলনে বিচ্ছিন্নতাবাদীরা পর্যন্ত চলে এসে কাশ্মীরের বিরোধী স্লোগান দিয়ে, বিরোধী মঞ্চ তৈরি করে, বিরোধী বক্তব্য দিয়ে গেল, এনাফ এভিডেন্স টু অ্যারেস্ট অভিজিৎ দীপকে করা গেল না। সৌরভ দাস, যে উমার খালিদ এখনো পর্যন্ত জেলে, মানে যার কোনো হচ্ছে না, বিচার হচ্ছে, সেই উমার খালিদ একটা টেররিস্ট, সেই টেররিস্টের সাথে ছবি দেখা আছে, সেই উমার খালিদ আন্দোলন করছে, তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছে না ভারত সরকার। কেন পারবে না? কারণ ওই যে বললাম, যেখানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এদের বাড়ির ভৃত্য স্বরূপ, সেখানে আমাদের ক্ষমতাটা কোথায়? সেই জন্যেই আজকে হতেই পারে সৌরভ দাসের বাড়িতে হয়তো ইডি গেল, দুদিন লাফালাফি হলো, কিন্তু এদের কিচ্ছু হবে, এদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নেই। তা নাহলে অদ্ভুতভাবে এই আন্দোলন, এইভাবে একটা আন্দোলন সারা ভারতে এইভাবে আনরেস্ট ছড়িয়ে গেল, কোনো রকমের স্টেপ, উল্টে সুপ্রিম কোর্ট, নেপোটিজমের দ্বারা পরিচালিত সুপ্রিম কোর্ট, তারা রায় দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই রায়টা নেপোটিজমের দ্বারা পরিচালিত সুপ্রিম কোর্টও দিচ্ছে। সুপ্রিম কোর্টকে চালায় যারা জর্জ সোরাস, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, গোল্ডস্মিথ ফ্যামিলি, রথচাইল্ড ফ্যামিলি, তারা ডিসিশন দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের কিছু করার ক্ষমতা নেই। কারণ কি, এবার এই অভিজিৎ দীপকে, এই যে আমাদের ভারতের যারা ব্রিলিয়েন্ট মাইন্ড, তাদেরকে অফার দেওয়া হচ্ছে যে আমাদের হয়ে কাজ করতে হবে, আমাদের হয়ে ভারত বিরোধী প্রপাগান্ডা তৈরি করতে হবে, যেটার একটা উদাহরণ হচ্ছে অমর্ত্য সেন। এবারে কেউ যদি তাতে না বলে, তাহলে তার পরিণতিটা কি হবে? হোমি ভাবার মতন হবে, তার পরিণতিটা লাল বাহাদুর শাস্ত্রীর মতন হবে, তার পরিণতিটা শ্যামাপ্রসাদ মুখার্জির মতন হবে। মানে আইদার ইউ কমপ্লাই অর ইউ ডাই। খুব সহজ একটা হিসেব। আর হঠাৎ করে এই ভারতকে এরকম করে করার কারণটা কি? দুটো কারণ। একটা হচ্ছে, ভারত যদি শক্তিশালী হয়, সেটা সনাতন ধর্ম শক্তিশালী হবে, এবং এখানে এটাই হতে পারে। দেখুন, গোটা ইউরোপে তো ক্রিশ্চিয়ানিটি বলে কিছু ছিল না, পেগান ধর্ম, তাদের নিজস্ব ধর্ম, তাদের নিজস্ব সনাতন ধর্ম। তখন হতেই পারে ইউরোপের বহু দেশ, আমরা মাঝে মধ্যেই দেখি কিন্তু, যে তারা তাদের পেগানিয়াদেরকে ইয়ে করে। এই যে আপনারা দেখেন যে এই যে অ্যাভেঞ্জার্স, অদ্ভুত ব্যাপার, কি মানে ডুয়ালিটি। কিছু ক্রিশ্চিয়ান, তারা থর, নর্স গড, স্ক্যান্ডিনেভিয়ান দেবতা, পেগান, তাদেরকে নিয়ে সিনেমা বানাচ্ছে। তো হতেই পারে আজকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যদি ভারতের এই মানে উত্থান দেখে সনাতন, তারাও বলতে পারে আমরা আমাদের সনাতন ধর্মে ফিরে যাব। তাহলে তো এই যে কিছু খ্রিস্টান রাজ পরিবার, ইলুমিনাটি যারা এইসব চালাচ্ছে, তাদের তো এটাকে আটকানো মুশকিল হয়ে যাবে। সেই জন্য ভারতকে করতে হবে, ধ্বংস করতে হবে। ভারতকে ধ্বংস করার থেকে বড় কথা, ধ্বংস কেন করবো? ভারতে আমাদের লোক বসিয়ে দেবো। রাহুল গান্ধী তো আছেই। তাহলে আপনারা ভাবুন, একটা মানুষ যার কোনো চাকরি বাকরি কিচ্ছু নেই, সে কি করে এরকম বিলাসবহুল লাইফস্টাইল লিড করতে পারে? সবাই তো জানে যে রাহুল গান্ধী পরিবার কি করে এই বিলাসবহুল লাইফস্টাইল লিড করছে। তারপরেও তাদের একজনকেও জেলে ঢোকাবার ক্ষমতা নেই। যতক্ষণ না ডিপ স্টেট বলে দেবে এদেরকে জেলে ঢোকাতে পারা যা অসম্ভব। আর একটা যেটা, অপারেশন সিন্দুরের পরে ভারত অস্ত্র বিক্রি করতে শুরু করেছে। অনেক দেশ ভারতের অস্ত্র নিতে নেওয়ার ব্যাপারে হয়েছে। আমরা দেখেছি যে S-400, রাশিয়ার নিজস্ব S-400 ইউক্রেনের যুদ্ধে ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে। সেখানে আমরা নিজস্ব দেশীয় প্রযুক্তিতে S-400কে মডিফাই করে, সেখানে আকাশ মিসাইল দিয়ে, আমাদের নিজস্ব প্রযুক্তির রেডার সিস্টেম দিয়ে আমরা পাকিস্তানের একটি ড্রোনকে আমাদের এখানে হামলা করতে দিইনি। তো সেইখানে বিদেশি দেশগুলো যদি এখন আজকে ভারতের থেকে অস্ত্র কিনতে শুরু করে, তাহলে আমেরিকার কম্পিটিটর। তো যেটা আমাদের জাতির কথা সভাপতি বলেছেন জ্যোতির্ময় বাবু, যে ওরা চায় না, এই ডিপ স্টেট বলুন বা এই ইলুমিনাটির রাজ পরিবারগুলো চায় না যে আরেকটা চায়না তৈরি হোক। তারা চায় না আরেকটা চায়না তৈরি হোক আমেরিকার কম্পিটিটর হিসেবে। ভারত খুব তাড়াতাড়ি এশিয়াতে হয়তো কিছুদিনের মধ্যে চায়নাকে, এই গতিতে চলতে থাকলে হয়তো চায়নাকেও ছাপিয়ে যাবে। সেই জন্যে এই ডিপ স্টেট বলুন বা তাদের যে বাবা ইলুমিনাটি, তারা চায় না যে আমেরিকার প্রতিদ্বন্দ্বী আরেকটা চায়না তৈরি হোক। তো এই হচ্ছে পুরো হিসেব। এই কারণে সৌরভ দাস অভিজিৎ দীপকে অম্লান বদনে যা ইচ্ছা খিল্লি করে বেরিয়ে গেল।
শ্রীলেখা মিত্র ওরকমভাবে একটা ছবি নিয়ে খিল্লি করে বেরিয়ে গেল, তাকে কেশাগ্র স্পর্শ করার কোনো ক্ষমতা নেই, হয়তো যুক্তি দেওয়া হবে না শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করে আনরেস্ট তৈরি হবে। কিন্তু এখানেই একটা তফাৎ, বিচ্ছিন্নতাবাদী শক্তিরা বারবারই হিন্দুত্ববাদী শক্তিদেরকে হারাচ্ছে কেন? বিচ্ছিন্নতাবাদী শক্তি, দেশ বিরোধী শক্তি, আজাদি যে ভারত বিরোধী যে আজাদি গ্যাং, তারা কিন্তু এক ডাকে লাখে লাখে রাস্তায় নেমে পড়ছে এবং তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে ওই যে বললাম ডিপ স্টেট বলুন, ইলুমিনাটি। কিন্তু আমাদের যারা জাতীয়তাবাদী, এই যে আমরা এখন দেখছি যে এখন সবাই রাস্তায় নামছে, এটা তো ব্যাপারটা হচ্ছে অনেকটা সেই সিনেমা শেষে পুলিশ আসার মতন। এখন রাস্তায় নেমে কি হবে? যেদিনকে হচ্ছিল এই আন্দোলন, যে আনরেস্ট হচ্ছিল, সেই দিনকে কেন লোকের সেই দিনকে জাতীয়তাবাদীরা কেন রাস্তায় নামে? সেই দিনকে দিল্লির বুকে কেন জাতীয়তাবাদীরা রাস্তায় নামে? হয়ে যেত লড়াই, সেই লড়াইয়ের মাধ্যমে তাদেরকে হটিয়ে দেওয়া হতো। এখন ওই সিনেমা শেষে হিরোইনকে বাঁচিয়ে ফেললো, তখন পুলিশ এসেছে, এখন তো এটা করে লাভ নেই। এই যে জাতীয়তাবাদীদের অনীহা, রাস্তায় নামবো না, আজকে ভাবুন শ্রীলেখা গ্রেপ্তার হতো, লক্ষ লক্ষ সনাতনী হিন্দু যদি আজকে রাস্তায় বেরিয়ে যেটা ওই ককরোচটা করেছে, সেই একই জিনিস যদি লক্ষ লক্ষ সনাতনী হিন্দু রাস্তায় নেমে বের করতো, তখন কিন্তু সরকারকে বাধ্য হয়ে শ্রীলেখাকে গ্রেপ্তার না হলেও তাকে তার এগেনস্টে কোনো না কোনো স্টেপ নিতে হতো। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলি, আমরা লড়াইটা ফেসবুকে লড়ি, আমরা লড়াইটা ইউটিউবে কমেন্ট সেকশনে লড়ি, আমরা কমেন্ট সেকশনে লড়ি। কিন্তু দেশ বিরোধী শক্তিরা তারা সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে যতটা তারা অ্যাক্টিভ, তার থেকে কয়েক হাজার লক্ষ গুণ বেশি অ্যাক্টিভ হচ্ছে রাস্তায়। আর তপনদার ভাষায়, জমি কারুর বাপের নয়, জমি হয় তাপের। আর আপাতত সেই জমিকে নিজের বাপ বানিয়ে দাপ দেখাচ্ছে এই দেশ বিরোধী শক্তি সৌরভ দাস, অভিজিৎ দীপকে। কোন দিকে যেতে চলেছে বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে আবারও বলছি জাতিকতার পক্ষ থেকে সমস্ত হিন্দুত্ববাদীদের, এই ফেসবুক ইউটিউবে কমেন্টের ন্যাকামোটা বন্ধ করুন, করে রাস্তায় নামুন, নয়তো আগামী দিনে কিন্তু কপালে অনেক দুঃখ ঘনিয়ে আসছে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।